সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস পার্ট 2 দ্বিতীয় ক্লাস। গত সপ্তাহে একটা ক্লাস হয়েছিল, আমাদের পার্ট 1 ছিল। আজকে আমরা আলোচনা করব আরও কিছু রুলস নিয়ে, যে রুলসগুলো বারবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে, সিলেক্টিভ কিছু রুলস। তো আমরা আলোচনা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে করছিলাম। তো কমপ্লিটিং সেন্টেন্সটা কি এটা ছিল, যারা গত ক্লাস পায়নি তারা আরেকবার একটু আমরা শুনে নেই। যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে আমাদের গ্রামারের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট একটা রুলস বা একটা ইম্পর্ট্যান্ট একটা আইটেম, যেটা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের সেন্টেন্সের একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার আর কি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যেই সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেরই যে কোনো একটা ক্লজ দেওয়া থাকবে, একটা পার্ট দেওয়া থাকবে আর একটা পার্ট দেওয়া থাকবে না। তাহলে আমরা বাকি পার্টটা প্রথম পার্ট অনুসারে বা দ্বিতীয় পার্ট অনুসারে ক্লজগুলো দেখে, লিঙ্কিং ওয়ার্ডগুলো দেখে আমাদেরকে আন্দাজ করতে হবে, বুঝতে হবে যে পরবর্তী অংশে কী হতে পারে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, যেটা কিনা কমপ্লেক্স সেন্টেন্সেরই খণ্ডিত একটা রূপ। আর এটা নিয়েই আমরা গত সপ্তাহ এবং এই সপ্তাহে আলোচনা করছি। তো সামনের আরও দিয়ে একটা ক্লাস হয়তো এটার উপরে করব, তারপর অন্য কোনো আইটেমে শিফট করব। তো আমাদের দ্বিতীয় ক্লাস হিসাবে আমরা আমাদের কিছু রুলস এক্সাম্পল অলরেডি আমরা 6টা এক্সাম্পল লিখে রেখেছি। 6টা এক্সাম্পল মিনস 6টা নতুন রুলস। তো আমরা একটু আলোচনায় চলে যাই। আমরা রুলসগুলো করব, এটা আমরা একটু এই রুলসগুলো দেখি, প্লাস এক্সাম্পলগুলো করতে যে রুলসগুলো একটু রিভাইজ করি, দেখি আমাদের কার কতটুকু কি মনে আছে। তো আমাদের প্রথম এক্সাম্পল, হি ওয়াজ সিম্প্যাথেটিক। সে ছিল খুবই দয়াদ্র। সিম্প্যাথেটিক মানে হচ্ছে দয়া, মনটা নরম, তার মনটা অনেক নরম, সে অনেক দয়াদ্র, একজন নম্র একজন ব্যক্তি। দ্যাটস ওয়াই, যেহেতু তার মনে অনেক দয়া, সুতরাং এই কারণে পরবর্তী অংশ আমাদের দয়াদের সঙ্গে মিলে তার চরিত্রের সঙ্গে যায় এমন কিছু আমাদেরকে ভেবে চিন্তে বলতে হবে। হি ওয়াজ সিম্প্যাথেটিক, তিনি খুবই দয়াদ্র ছিলেন। দ্যাটস ওয়াই, সেই কারণে হি হেল্পড মেনি পুয়ার, এটা হতে পারে। হি গেভ মি সাম মানি। হি, আমরা অলরেডি একটা লিখে ফেলি যে হি হেল্পড, HELPED মেনি পুয়ার। এখানে আমরা খেয়াল করবো যে এটা কিন্তু V2 ভার্বের সেকেন্ড ফর্ম, কারণ হচ্ছে আমাদের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি পাস্ট ইনডিফিনিট প্রথম অংশে থাকে তাহলে পরবর্তী অংশ আমাদের পাস্টেই রাখতে হবে। তাহলে হি ওয়াজ সিম্প্যাথেটিক, তিনি ছিলেন খুবই দয়াদ্র, সুতরাং তার সঙ্গে মিলিয়ে পরবর্তী অংশ আমরা দিলাম দ্যাটস ওয়াই হি হেল্প মেনি পুয়ার। এই কারণেই তিনি অনেক দরিদ্রদেরকে সহায়তা করেছিলেন। আর কিছু আমরা চিন্তা করতে পারি। একটা বলেছিলাম দ্যাটস ওয়াই হি গেভ মি সাম মানি, হি গেভ দ্য ম্যান সাম ফুড, এটাও দেখতে পারি। হি গেভ দ্য ম্যান সাম ফুড, হি গেভ দ্য ম্যান সাম ফুড, দুইটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তার ব্যক্তিত্বের সঙ্গে যে জিনিসটা যায়, তিনি যেহেতু দয়াদ্র সুতরাং তিনি দুইটা কাজ করেছিলেন, হি হেল্প মেনি পুয়ার অথবা হি গেভ দ্য ম্যান সাম ফুড। গেভটাও খেয়াল করি V2। তাহলে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশটা আমাদের পাস্টেই রাখতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে আমাদের এই রুলসটা হচ্ছে জেনারেল একটা রুলস, যে প্রথম অংশের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় অংশটাকে মিলিয়ে দেওয়া। এবার আমরা চলে আসি রুলস নাম্বার 2 বা আমাদের এক্সাম্পল 2, আমাদের রুলস দ্বিতীয় রুলসে আমরা চলে আসি। দেয়ার ওয়ার 5 বয়েজ, 5টা ছেলে ছিল, সেখানে 5 জন ছেলে ছিল। আই টুক 5 বুকস, আমি 5টা বই নিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু 5 জন ছেলে, বইও 5টা, তাহলে আমরা বাকিটা 5টা বই কেন নিলাম? তাদেরকে দেওয়ার জন্য, তাদের মধ্যে বন্টন করার জন্য, বিলি করার জন্য। তাহলে আমরা দেয়ার আর 5 বুকস, আই টুক 5 বুকস দ্যাট
তাহলে এখানে দ্যাটের এক্সাম্পল, আই টুক 5 বুকস, 5টা বই নিলাম, দ্যাট যে, দ্যাট মানে কি যে বা কারণে, এই কারণে 5টা বই নিলাম, বা যে যেহেতু 5 জন ছিল 5টা বই নিলাম, দ্যাট ক্যান বি ডিভাইডেড অ্যামাং দেম, divided among them. তাহলে আমাদের আজকের দ্বিতীয় এক্সাম্পলটা হলো দ্যাটের উপরে, যে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশটা মিলিয়ে দেওয়া। তাহলে আই টুক 5 বুকস, আমি 5টা বই নিয়েছিলাম, দ্যাট ক্যান বি ডিভাইডেড, যেটা কিনা ভাগ করা যাবে অ্যামাং দেম, তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমাদের দ্বিতীয় রুলসটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসি আমাদের থার্ড এক্সাম্পল, হোয়েন হি কেম আউট। হোয়েন অর্থ যখন, যখন হি কেম আউট, V2। খেয়াল করবো আমাদের এই প্রথম অংশের ভার্বটা, ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে V2-তে। তাহলে হোয়েন হি কেম আউট, কমা আছে কিন্তু, কমার পরে একটা শূন্যস্থান। তাহলে আমাদের পরবর্তী অংশটা মিলিয়ে দিতে হবে। তারপরে লাস্টের অংশটুকু একটু পড়ি, তাহলে পুরোপুরি সেন্টেন্সের একটা আইডিয়া পাবো। হোয়েন হি কেম আউট, যখন তিনি বের হয়ে আসলেন। মনে করো কোনো খেলোয়াড় তিনি মাঠ থেকে ছেড়ে আসলেন, তিনি কোনো ব্যক্তি চাকরি থেকে অপশন নিয়ে আসলেন, কোনো ব্যক্তি যিনি মঞ্চ থেকে নেমে আসলেন, বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে আসলেন, খুব ভালো একটা বক্তব্য রেখেছেন, এরকম কোনো একজন ব্যক্তির কথা আমরা চিন্তা করি, যিনি ভালো একটা কাজ করে শেষ করে আসছেন, ঘর থেকে বের হলেন বা মঞ্চ থেকে নামলেন বা মাঠ থেকে উঠলেন, এরকম কিছু চিন্তা করি। হোয়েন হি কেম আউট, যখন তিনি আসলেন, সামথিং হি ওয়াজ ওয়ার্দি অফ সাচ গ্রিটিংস। কারণ হচ্ছে আমরা এমন কিছু একটা করলাম, যখন তিনি বেরিয়ে আসলেন আমরা এমন কিছু একটা করলাম যেই জিনিসটা হি ওয়াজ ওয়ার্দি, তিনি কিনা প্রাপ্য ছিলেন, তিনি একটা যোগ্য ছিলেন। ওয়ার্দি মানে যোগ্য, হি ওয়াজ ওয়ার্দি অফ সাচ গ্রিটিংস, এই ধরনের একটা সম্ভাষণের তিনি যোগ্য ছিলেন। তাহলে আমরা চিন্তা করতে পারি যে কোন জিনিসটা দিলে আমাদের এই শূন্যস্থানটা সুন্দর করে পূরণ করা যায়। হোয়েন হি কেম আউট, যখন তিনি বের হয়ে আসলেন, আমরা এখানে মনে করে দিতে পারি উই স্যালিউট হিম, এটা দিতে পারি। উই স্যালিউট হিম, উই অল স্যালিউট হিম, উই অল স্যালিউট, SALUTE হিম, আমরা সকলে মিলে তাকে স্যালিউট করলাম যখন তিনি বের হয়ে আসলেন। হোয়েন হি কেম আউট, যখন তিনি বের হয়ে আসলেন, উই অল স্যালিউট হিম। তাহলে এখানে অ্যাকচুয়ালি রুলসটা একদম সিম্পল, যে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশটা মিলিয়ে দেওয়া, এটাই বেসিক্যালি এখানকার কাজকর্মটা। তাহলে হোয়েন হি কেম আউট, উই অল স্যালিউট হিম, যখনই তিনি বের হয়ে আসলেন আমরা সবাই মিলে তাকে স্যালিউট করলাম। কারণ কি, হি ওয়াজ ওয়ার্দি, তিনি এই স্যালিউটটার প্রাপ্য ছিলেন, যোগ্য ছিলেন। সাচ গ্রিটিং, এই যে সম্ভাষণটা আমরা জানালাম, সবাই দাঁড়িয়ে তাকে স্যালুট করলাম, তিনি আসলেই এই স্যালুট, এই সম্ভাষণটা তিনি যোগ্য ছিলেন। তাহলে আজকে আমাদের 3 নাম্বারটা শেষ হলো। তাহলে এখানে আমরা খেয়াল রাখবো যে আমাদের কিছু কিছু সেন্টেন্স থাকতে পারে, সিম্পল একটা সেন্টেন্সের ভিতরেই দুটো অংশ, কমার মধ্যে দেখো দুটো অংশ দেওয়া আছে, প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশটা মিলিয়ে দেওয়া এবং টেন্সটা ঠিক রাখা, এতটুকু করলেই অর্থটা মিলে টেন্সটা ঠিক রাখলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। এবার আমরা চলে আসি 4 নাম্বার, দো অল দ্য রুলস। দো অল দ্য, যদিও, দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটাতে ভালো লেখা যায়। যদিও হইলে অবশ্যই, দো অল দ্য থাকলে আমরা অবশ্যই অপোজিট একটা স্ট্রাকচার লিখতে হবে, অপোজিট একটা অংশ বা অর্থ নিয়ে আসতে হবে। যেমন আমাদের কার্যকারণ, সো দ্যাটের মধ্যে আমরা কি করি, যে আমরা যখন টায়ার্ড হই তখন আমরা ঘুমাই, আমাদের যখন খিদা লাগে তখন আমরা খাই। তাহলে এটা হচ্ছে কার্যকারণ, একটা কজ, একটা রেজাল্ট, একটা কারণ থাকবে, তার পরবর্তীতে সেই কারণের কারণে আর একটা ফলাফল ঘটবে। কিন্তু দো অল দ্যর ক্ষেত্রে আমাদের দিতে হবে উল্টাটা। দো অল দ্যর ক্ষেত্রে আমাদের উল্টো একটা ফ্রেজ বা উল্টো একটা স্ট্রাকচার ইউজ করতে হবে। এই ধরনের মিনিংগুলো হবে, যদিও আমি টায়ার্ড তারপরও কাজ করে যাচ্ছি, যদিও ক্ষুধার্ত তারপরও খাচ্ছি না, উল্টাটা দিতে হবে। দো দ্য পেন রাইটস ওয়েল, স্বাভাবিকভাবে যদি পেনটা খুব ভালোভাবে লেখা যায় তাহলে আমি সেই কলম দিয়ে লিখবো, সেই কলমটা আমি কিনবো, এটা হচ্ছে স্বাভাবিক কথায়, যে আমরা দ্য পেন রাইটস ওয়েল, কলমটা খুব ভালো লেখা যাচ্ছে, সুতরাং আমি সো দ্যাট যদি দেই, সো দ্যাট দিলে হয়ে যাবে কি, সুতরাং আমি কলমটা কিনলাম।
সুতরাং আমি কলমটা দিয়ে লিখতে থাকলাম। কিন্তু এখানে দো হওয়ার কারণে আমাদের উল্টা একটা জিনিস দিতে হবে। দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটা খুব ভালো লিখছে, আমি কলমটা কিনলাম না, কলমটা আমি পছন্দ করলাম না, কলমটা আমি রেখে আসলাম, এই কলমটাতে আমি লিখলাম না, এরকম উল্টা কিছু দিতে হবে। তো এখন লাস্টের অংশ দেখি, তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কী চাচ্ছে। দো দ্য পেন রাইটস ওয়েল ড্যাশ আই ক্যান্ট অ্যাফোর্ড টু ইউজ ইট। অ্যাফোর্ড মানে হচ্ছে ব্যবহার বহন করা, ব্যবহার বহন করা, যে আমি এই জিনিসটা, আমি যদিও কলমটা ভালো লেখে, তারপরে কিছু একটা হয়েছে, কারণ হচ্ছে আই ক্যান্ট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি এই কলমটা কেনার যোগ্যতা রাখি না, এই কলমটার এত দাম যে আমি এটা কেনার মতো সামর্থ্যতা আমার নেই। অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা, আই ক্যান্ট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি এটা ব্যবহার করার সামর্থ্য রাখি না। ক্লিয়ার? তাহলে এবার আমরা মিলানোর চেষ্টা করি। দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটা খুব ভালো লিখছে, আই দিলাম আই ডোন্ট বাই ইট। দো দ্য পেন রাইটস ওয়েল আই ডোন্ট বাই ইট, যদিও কলমটা দিয়ে ভালো লেখা যায়, তারপরে আমি এটা কিনলাম না, আমি এটা কিনি নাই। কারণ কি? আই ক্যান অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি এই কলমটা কেনার সামর্থ্যতা রাখি না, এই কলমটা কেনার সামর্থ্য আমার নেই, বা পকেটে আপাতত এত পরিমাণ টাকা নেই যে টাকা দিয়ে আমি কলমটা কিনতে পারবো, যদিও কলমটা দিয়ে খুব ভালো লেখা যায়, কালারটা সুন্দর, কালিটা খুব স্মুথ, লেখার নিপটা খুব ভালো। তাহলে আমরা দো অলদের ক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় আমাদের উল্টা একটা স্ট্রাকচার ইউজ করতে হবে, উল্টা অর্থটা ইউজ করতে হবে, অপোজিট মিনিং নিয়ে আসতে হবে, যা বলছি তার অপোজিট অংশটা আমাদের এখানে দিতে হবে। এরকম এক্সাম্পল আরও দিতে পারি, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, একটা একদম কমন একটা এক্সাম্পল আছে, যদিও তিনি দরিদ্র তারপর তিনি সততার পন্থা অবলম্বন করেছেন। অনেকে আমরা দেখি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে এই জিনিসটা মেন্টালিটি কাজ করে, দরিদ্র এই কারণেই বোধ হয় ভদ্রলোক দুর্নীতি করছেন, এই কারণে ভদ্রলোক বোধহয় চুরি করছেন। তো এখানে আমাদের একটা কমন জিনিস যে দরিদ্রতার কারণে মানুষ চুরি করে, কিন্তু আমরা এখানে দো ইউজ করবো কখন? যখন বলবো যে দরিদ্র তারপরেও তিনি সৎ, অপোজিট মিনিংটা দিতে হবে। ব্যাস, তাহলে দো অলদর ইয়েটা শেষ হলো। এবার আমরা চলে আসি 5 নম্বর, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট রিজন রেজাল্ট, কজ রেজাল্ট। কজ হচ্ছে কি? সো ডট ডট দ্যাট, এটা হচ্ছে সো ডট ডট দ্যাটের একটা স্ট্রাকচার। সো ডট ডট দ্যাট মানে হচ্ছে এতই যে, রেজাল্ট কজ অ্যান্ড রেজাল্ট, একটা কারণ থাকবে, সেই কারণের একটা ফলাফল থাকবে, একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমের একটা ফলাফল থাকবে। তাহলে আমরা দেখি দো দ্য পেন রাইটস ওয়েল, যদি 5 নম্বরটা, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট, কলমটা এতই কবিতাটা এতই কঠিন যে দ্যাট, পরবর্তী অংশে আর কিছু দেওয়া নেই। তো কবিতাটা কঠিন হওয়ার কারণে আমাদের কিছু একটা হচ্ছে না, আমরা মুখস্থ করতে পারি না, আমরা বুঝতে পারি না, এই ধরনের কিছু দিয়ে দিতে হবে। দো অলদো ঠিক উল্টাটা, একটা কারণ তার একটা ফলাফল। তাহলে দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, that we can't understand, that we can't memorize, দুইটা দিলাম, we can't understand, we cannot memorize, কবিতাটা এতই কঠিন যে আমরা এটা বুঝতে পারছি না, কবিতাটা এতই কঠিন যে আমরা এটা মুখস্থ করতে পারছি না। উই এর জায়গায় স্টুডেন্টও থাকতে পারে, স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড, স্টুডেন্ট ক্যান মেমোরাইজ। তাহলে আমরা এখানে আমাদের এই রুলসটা হচ্ছে সো ডট ডট দ্যাট, যে কারণ এবং ফলাফল, একদম খুব সহজভাবে চিন্তা করলে আমরা এই জিনিসটা মানে ইজিলি দেওয়া যায়, একটা কারণ, ওই কারণের একটা ফলাফল। এবার আমরা চলে আসি আমাদের 6 নাম্বার রুলস আজকের, ইফ আই হ্যাড এ ক্যামেরা। এটা আমাদের ইফ, আনরিয়েল পাস্ট, যদি, কন্ডিশনাল সেন্টেন্স, যদি একটা ক্যামেরা থাকতো, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, নাই, এখন কিন্তু নাই, থাকলে আমি কিছু একটা করতাম। তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমরা জানি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ইফ প্রেজেন্ট ফিউচার,
ইফ পাস্ট, পাস্ট কন্ডিশনাল, ইফ পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্ডিশনাল, তিনটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে। তাহলে তোমার ইফ পাস্ট হ্যাড, পাস্ট হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, V2। তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই উড ক্যাপচার দ্য সিন, আই উড ক্যাপচার দ্য সিন। ইফ আই হ্যাড এ ক্যামেরা একদম সহজ একটা জিনিস, এটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল। ইফ পাস্ট, পাস্ট কন্ডিশনাল, তাহলে আমাদের ইফের সঙ্গে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভের পাস্ট ফর্ম V2 হ্যাড, ইফের সঙ্গে আছে পাস্ট, সুতরাং আমাদের এখানে নিয়ে আসতে হবে উড, কুড, মাইট, V1। উড, কুড, মাইট প্লাস V1, উড, কুড, মাইট প্লাস V1। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা মাথায় রাখলে হবে যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তিনটা কন্ডিশনালের মধ্যে আমাদের এটা সেকেন্ড কন্ডিশনালে পড়েছে হ্যাডযুক্ত অংশ, ইফ প্লাস পাস্ট কন্ডিশনাল। এখানে আমরা দিব ওইটা যদি ওখানে পাস্ট থাকে, ইনডিফিনিট থাকে, তাহলে আমরা উড, কুড, মাইট প্লাস V1। তাহলে আই উড ক্যাপচার দ্য সিন, অথবা আই কুড ক্যাপচার দ্য সিন, অথবা আই মাইট ক্যাপচার দ্য সিন। যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো তাহলে আমি এই সিনটা ক্যাপচার করতে পারতাম, আমি ক্যাপচার করতাম। তাহলে আমাদের 6টা আমরা শেষ করেছি, আরও 4টা আজকে শিখব। তাহলে এই 6টার পরবর্তী 4টা আমি লিখে ফেলছি, আমরা একটু ওয়েট করি, লিখতে একটু টাইম লাগবে। আমরা আজকে 10টায় শিখব। তো আমাদের 7, 8, 9, 10, 7 নম্বরটাতে চলে আসি। হি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। আমরা একটু খেয়াল করি, কেম V2, হি সাবজেক্ট, কেম টু মাই রুম ভার্ব, লাস্টের অংশ অবজেক্ট, হোয়াইল। আমাদের এই কানেক্টরসটা হচ্ছে হোয়াইল। হোয়াইল মানে যখন, যখন হোয়াইলের একটা স্ট্রাকচার আছে যে হোয়াইল থাকলে পরবর্তীতে যদি আমরা ভার্ব নিয়ে আসি তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, আর যদি একটা সাবজেক্ট থাকে তাহলে আইএনজি লাগবে না। যদি সেন্টেন্সের শুরুতে থাকে হোয়াইল প্লাস V2, হোয়াইলের সঙ্গে যদি আমরা একটা ভার্ব থাকে তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, কিন্তু হোয়াইলের পরবর্তীতে যদি কোনো সাবজেক্ট নিয়ে আসি তাহলে আইএনজি যুক্ত হবে না, ভার্বটা আমাদের স্বাভাবিক সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আসবে। হি কেম টু মাই রুম, তিনি আমার রুমে আসলেন। হোয়াইল আই ওয়াজ রিডিং, READING, while I was reading, sleeping, watching TV,
তিনটা অপশন দিলাম। তাহলে হি কেম টু মাই রুম, তিনি আমার রুমে আসলেন। হোয়াইল, যখন। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, তখন আমি টেলিভিশন দেখছিলাম। তাহলে হোয়াইলে যেহেতু ভিডিও আছে তা এই কারণে আমরা পরবর্তী অংশে ওয়াজ দিয়েছি, পাস্ট টেন্সই রেখেছে জিনিসটা, টেন্সটাকে ঠিক রাখতে হবে। হি কেম টু মাই রুম, আমার রুমে আসলেন, তখন আমি কিছু একটা করছিলাম। হোয়াইল মানে যখন, যখন আমি কিছু এই কাজগুলো করছিলাম তখন তিনি আমার রুমে আসলেন। তাহলে সিম্পল একটা রুলস, জটিল কিছু না। হোয়াইল থাকলে আমাদের ওই সময়ের কোনো একটা কাজের নাম উল্লেখ করে দিতে হবে। এবার আমরা চলে আসি আমাদের 8 নম্বরটা আজকের, প্রায় শেষের দিকে চলে এসেছি। রাজু ওয়েটেড, রাজু অপেক্ষা করছিল। টিল আনটিল, এখানে টিলও হতে পারে আনটিলও হতে পারে। টিল আনটিলের অর্থ একই, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত। আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, টিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত। তাহলে রাজু ওয়েটেড আনটিল দ্য সান সেটস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল, এটা একটা হতে পারে। আনটিল আই গেভ হিম সাম মানি, টাকার জন্য এসেছে, আমি যতক্ষণ পর্যন্ত টাকা দেই নাই ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করছিল। রাজু ওয়েটেড আনটিল দ্য সান সেটস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল, এটা একটা অপশন হতে পারে। রাজু ওয়েটেড আনটিল আই গেভ হিম সাম মানি, আমি তাকে কিছু টাকা দিলাম। এই দুইটা আমরা আপাতত অপশন রাখি। তাহলে টিল আনটিল যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না। তাহলে স্ট্রাকচারটা মিলানোটা সহজ, যে আমরা সেন্টেন্সের অর্থের সঙ্গে মিলাই দেব। সে অপেক্ষা করছিল, বাকি অংশ কেন, কেন অপেক্ষা করছিল সেটা উল্লেখ করে দিলে আমাদের সেন্টেন্সটা মিলে যাবে। তাহলে রাজু ওয়েটেড, এখানে আমরা অপশন দুটো দিয়েছি, আনটিল দ্য সানসেটস, আনটিল আই গেভ হিম সাম মানি, মিলে গেল। এবার আমরা চলে আসি 9 নম্বর, হি ওয়েন্ট টু লন্ডন। খুব সহজ একটা রুল, সো দ্যাট, যাতে করে। আমরা এর আগে পেয়েছিলাম সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, ওইটা আর এটা কাছাকাছি জিনিস। এটা হচ্ছে এতই যে, আর এটা হচ্ছে যাতে করে, একদম সরাসরি রিজনটাই আমরা বলে দিচ্ছি। হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল। সো দ্যাট হি গেট এ হায়ার স্টাডি, তো হি আচ্ছা, আমরা এটাই দিলাম। হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল। সো দ্যাট হি কুড গেট হায়ার এডুকেশন, যাতে করে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। সো দ্যাট থাকলে আমাদের পরবর্তী অংশে দিতে হবে একটা ফলাফল। প্রথম অংশে কারণ থাকবে, দ্বিতীয় অংশে ফলাফল থাকবে। লন্ডন গিয়েছিল কারণ, সো দ্যাট হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল। সো দ্যাট, যাতে করে, ওইটা এটা কারণ ফলাফল না, এটা হচ্ছে কি কারণে গিয়েছিল কারণটা ব্যাখ্যা করা। সো দ্যাট হি কুড গেট সাম হায়ার স্টাডি, হি কুড গেট হায়ার এডুকেশন, সে যাতে করে সে উচ্চশিক্ষা পেতে পারে, উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে, সেজন্য সে লন্ডন গিয়েছিল। একদম লাস্টেরটা আজকে আমরা চলে এসেছি এবং এটা দিয়ে আমাদের আজকের ক্লাস 2টা শেষ করব এবং পরবর্তী দিন আরও একটা বা দুটো ক্লাস হয়তো কম্পিটিং সেন্টেন্সের উপর নেব, তারপর অন্য কোনো গ্রামাটিক্যাল আইটেমে চলে যাব। তো 10 নম্বরটা আমরা খেয়াল করি। উই উইল গো আউট, হি উইল গো আউট, সে বাইরে যাবে। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট এটা আমাদের একটা স্ট্রাকচার, যেটার মানে হলো এই শর্তে, এই শর্তে সে বাইরে যাবে। শর্ত হলো এটা, শর্ত আছে কিন্তু, শর্ত সাপেক্ষে। প্রোভাইড মানে শর্ত সাপেক্ষে। হি উইল গো আউট, এটাকে আমরা প্রোভাইডেড দ্যাটটাকে যদি আমরা ইফ কল্পনা করে নেই,
তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা মিলাতে সহজ হয়। অনেকে প্রোভাইডেড দ্যাট হলে সেন্টেন্সটা মিলানো তার জন্য একটু মানে একটু অকওয়ার্ড ফিল করে, যে হঠাৎ করে প্রোভাইডেড দ্যাট এরকম তো হয়তো আমরা শুনিনি অনেকে, বা যারা একটু পড়াশোনা একটু কম করে বা তোমার এই এক্সারসাইজগুলো বেশি একটা করে নেয়, অনেকে হয়তো নাও শুনতে পারে প্রোভাইডেড দ্যাট মানে কি। এখন পরবর্তীতে খেয়াল করবা, প্রোভাইডেড দ্যাট থাকলে মনে মনে চিন্তা করে নিবা যে এই জায়গায় আসলে ইফ আছে, শর্ত যদি। তো হি উইল গো আউট, ইফ দিয়ে চিন্তা করে বাকি অংশ মিলাই দিবা, যেটা বসাবা সেটাই হয়ে যাবে। তাহলে হি উইল গো আউট প্রোভাইডেড দ্যাট, অথবা ইফ প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার is good. He will go out provided the weather is good. এই শর্তে যে আবহাওয়াটা ভালো থাকতে হবে। আর আরেকটা দিতে পারে provided that I will go with him. প্রোভাইডেড দ্যাট আই উইল গো উইথ হিম। তাহলে দুইটা অপশন আমরা দিলাম। তাহলে হি উইল গো আউট প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, অথবা প্রোভাইডেড দ্যাট আই উইল গো উইথ হিম। এই দুইটা শর্ত যদি পূরণ হয় তাহলে সে বাইরে যাবে। আবহাওয়া ভালো থাকতে হবে, অথবা আমি তার সঙ্গে যেতে হবে, তাহলে সে যাবে। আবহাওয়া ভালো থাকলে সে যাবে, আমি তার সঙ্গে গেলে সে যাবে, যে কোনো একটা অপশন ইউজ করতে পারি। আর প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে এই শর্তে এটাকে আমরা ইফ কল্পনা করে বাকি অংশটা মিলাই দিই। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের আজকে 10টা সেন্টেন্সের একটা ছোটোখাটো ক্লাস, বা 10টার সেন্টেন্স সমান 10টা রুলস, 10টা নতুন স্ট্রাকচার, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসগুলোতে আমরা আলোচনাটা আরও সামনে নিয়ে যাব, আরও নতুন নতুন কিছু রুলস নিয়ে আসবো। 20 থেকে 25টা রুলস পড়লেই মোটামুটি 10টা আসবে। বইগুলোতে দেখবে তোমরা আরও বেশি রুলস থাকে। আমরা একদম লিমিটেড প্রায় 20টার মতো রুলস রাখবো, ঘুরে ফিরে সেগুলোই দেখা যাবে যে আসে। তাহলে আজকে অলরেডি 10টা নিয়ে আলোচনা হয়েছে, গত ক্লাসে কিছু নিয়ে আলোচনা হয়েছে, সামনের ক্লাসে আরও কিছু নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।